সেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছে, সেটার প্রভাব তো আমরা এই ঢাকায় বাংলাদেশে বসে পাচ্ছি। আমাদের তো জ্বালানির ক্রাইসিসটা একদম আমাদের বর্ন থেকে এখন পর্যন্ত সেমভাবেই আছে। কিন্তু এখন যদি আপনি শুধুমাত্র বন্দুক দিয়ে যুদ্ধে নামেন, প্রতিপক্ষের সঙ্গে কিন্তু টিকে থাকা বেশ কঠিন। মানে আপনি যদি প্রযুক্তিকে ছোট করেন আপনি যুদ্ধে টিকবেন না, অবশ্যই, সহজ ভাষা। হ্যাঁ। ঠিক আছে, ইউএস ডলারকে যদি আপনি ডিস্ট্রয় করতে চান তাহলে অল্টারনেটিভ কোনো একটা কারেন্সিকে মানে স্টেপ আপ করতে হবে। কারো ভালো হবে, কারো ক্ষতি হবে, এরকম যে ক্যাপিটালিস্টদের কিন্তু ভালোই হচ্ছে। হ্যাঁ, ক্যাপিটাল তাদের সিরিয়াসলি ব্যবসা তো ভালো আছে, রমরমা। অনেক অনেক বেশি ভালো আছে এবং তাদের সেভাবেই চলছে। লাইক গাজার দিকে তাকান, আপনি লেবাননের দিকে তাকান, ইরানের দিকে তাকান, যেভাবে মানুষ হত্যা করা হয়েছে সেটা হিরোশিমা নাগাসাকির চেয়েও বেশি। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখনই শব্দটা বলছি, আমার চোখে আসলে ভাসছে যে দীর্ঘ তেলের জন্য আসলে লাইন সারিবদ্ধভাবে ফিলিং স্টেশনগুলোতে গাড়ি দাঁড়ায় আছে, বাইক দাঁড়ায় আছে, সবার মধ্যে একটা হাউকাউ অবস্থা, তেল পাচ্ছি না। আবার বাজারে যাচ্ছে কোনো কিছু কিনতে, তেলের গাড়ি আসে না, গাড়ি পাই না, বাজারের দাম তো বাড়বেই, সব কিছু সবজি টবজির দাম, মুরগির মাংসের দাম বাড়বেই, এরকম ধরনের কথাবার্তা। আবার কয়েকদিন ধরে যাত্রীরা বলতেছে বাসের দামের ভাড়া বাড়বে কেন, যারা চালকরা আছে তারা বলতেছে বাড়বে না কেন, তেলের দাম বাড়তেছে। তো সব কিছু মিলে আসলে আমাদের কাছে তো যুদ্ধ মানের এগুলাই আমাদের কাছে। কিন্তু যদি ওয়ার্ল্ড ওয়াইড ভাবি একটু, বিশ্বটা আসলে কোন দিকে যাচ্ছে, পুরা অবস্থা কি পৃথিবীর? এক কথায় বলতে গেলে তো এম্পায়ার চেঞ্জ, আই মিন ইউনিপোলার ওয়ার্ল্ড টু মাল্টিপোলার ওয়ার্ল্ডে সুইচ করার একটা পথ তৈরি হয়েছে, যেটা আমরা যদি অন্যভাবে তাকাই তাহলে এটাকে আপনি গ্লোবাল সাউথ ভার্সেস ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ডমিনেশনের খেলা মূলত এখানে চলছে। ইন দ্য মেইন টাইম মিডল ইস্ট ক্রাইসিসে এটাকে আপনি ধরতে পারেন যে তেলের বাজারের মূল নিয়ন্ত্রণ এবং ওপেক অনুযায়ী পেট্রো ডলারের ডমিনেশনের ক্রাইসিস লাস্ট মোমেন্টে চলছে। ঠিক এভাবে এটাকে বর্ণনা করা যায়। ঠিক আছে, বাট এখানে মাল্টি ফাংশনাল ইস্যুস, আপনি আসলে এটাকে একটা ওয়ার্ডে এটাকে বিশ্লেষণ করা খুব Define টাফ, করা খুব কঠিন। কোনোভাবেই করা যাবে না। কারণ এখানে মাল্টি স্টেক যেমন জড়িত রয়েছে, আবার মাল্টি ক্রাইসিস একসাথে এখানে ইনভলভড হয়েছে। আপনি গাজা থেকে লেবানন থেকে ইরান, দেন আপনি হুথি, এখানে সবাইকে একসাথে আনতে হবে, দেন পুরো ক্রাইসিসকে আপনি আসলে বিশ্লেষণ করতে পারবেন। সো টাফ। মানে আপনি বলছিলেন যে একটা শব্দে আসলে কখনোই একটা যুদ্ধকে একটা শব্দ দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায় না। আপনি কিভাবে দিবেন একটা যুদ্ধের প্রভাব? যেমন সেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছে, সেটার প্রভাব তো আমরা এই ঢাকায় বাংলাদেশে বসে পাচ্ছি। তো এবং আমরা একভাবে না, আমরাই কিন্তু কয়েকভাবে পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই যেই দেশগুলো আসলে এই যুদ্ধের সঙ্গে জড়িত, কিংবা যে দেশগুলো এই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর সঙ্গে জড়িত, তাদের ইকোনমিতে তো এইটার প্রভাব পড়বে। সেটা তো আসলে এক শব্দে বর্ণনা করা খুব ডিফিকাল্ট হবে। হ্যাঁ, এটা আসলে ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট। আমাদের তো জ্বালানির ক্রাইসিসটা একদম আমাদের বর্ন থেকে এখন পর্যন্ত সেমভাবেই আছে। এটার প্রপার সলিউশন আমরা কখনো তৈরি করিনি। পৃথিবীর অনেক দেশেরই জ্বালানি নেই, কিন্তু তারা সলিউশন তৈরি করে নিয়েছে। কিন্তু আমাদেরও জ্বালানি নেই, আমরা সলিউশন তৈরি করে নিই। আবার আমরা একটা বাস্কেটে আটকে আছি, যে আমাদের একটা রিফাইনারি, এখানেও আমরা একটু মানে খুব শর্ট অবস্থায় পড়ে আছি। আর অন্যদিকে মূলত আমাদের যে হিউম্যান রিসোর্স রয়েছে, যেটাকে আমরা বাইরে রপ্তানি করি, যা আমাদের লেবার ফোর্স যেটা মিডল ইস্টে কাজ করে এই মুহূর্তে সবচেয়ে বড় লেবার ফোর্স, বাট আমাদের সেকেন্ডারি ব্যাকবোনও বলা যায় আমাদের ইকোনমির, যাদের অর্থে আমরা আসলে মূলত এখানে আমাদের ইকোনমিকে চালিয়ে নিই, সেই লেবার ফোর্স মূলত হচ্ছে মিডল ইস্টে এখন সবচেয়ে বড় ক্রাইসিস মোমেন্ট পার করে যাচ্ছে। অ্যান্ড এটাকে যদি স্পেসিফাই করতে যাই, এই ব্যাপারটা এমন হয়ে গেছে যে পুরো মিডল ইস্ট জুড়ে এই ক্রাইসিসে সবচেয়ে বেশি ইকোনমিক্যালি সাফার করে যাচ্ছে মূলত হচ্ছে ইউএই, রাইট? ইউএই, যে ইউএই মূলত এই মুহূর্তে ভয়ঙ্কর লেভেলে সাফার করে যাচ্ছে, এবং তার মূল যে বিজনেস, ইউএর বিজনেস কিন্তু অনলি তেল না বা গ্যাস না, ইউএর অ্যাকচুয়াল বিজনেস হয়ে গেছে মূলত হচ্ছে ট্যুরিজম হচ্ছে স্বাভাবিকভাবে। কারণ টুরিস্টরা তো যেতে পারছে না, স্বাভাবিকভাবে ট্যুরিজম খাতটাতে তো একটা ক্ষতি হবেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কথা বলছিলাম, আর মধ্যপ্রাচ্যের যুদ্ধের কথা বলতে গেলে তো আসলে যেই দেশগুলো আসলে পুরোপুরিভাবে এই যুদ্ধের সাথে কানেক্টেড, যেই দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটা যুদ্ধ আমরা বলছিলাম যে একটা যুদ্ধের ফলে তো আসলে সব দেশই কোনো না কোনোভাবে ছোটোখাটোভাবে হলেও একটা প্রভাব তো পড়ে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। তানজিলা খান মিম আছে এখন শোনোতে, আর আমার সাথে আছে সুমন কায়েস ভাই। আমি একটু যদি একদমই কোর যুদ্ধের জায়গাটা আসি, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হলো, হরমুজ প্রণালী আবার খুলে দিল আমেরিকা, তারপরে আবার তাদের জাহাজ দিয়ে ব্লক করলো। সব কিছু মিলে আসলে আমেরিকার অবস্থাটা কি, বা ট্রাম্পের অবস্থাটা কি? আমরা তো ট্রাম্পকে সবসময় দেখি একটা হাসি খুশি মানুষ, একভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এখন মানে মনে হচ্ছে যে তার চেহারাটাতে অনেক টেনশন, অনেক স্ট্রেসড, এরকম কি কিছু? মানে আমার কাছে মনে হয় অন্তত যে সে খুব স্ট্রেসড। এক্স্যাক্টলি, অনেকটা স্ট্রেসড। এবং এটার মূল ক্রাইসিস শুরু হয়েছে সেই 79 থেকেই, যখন শাহ রেজিম সরিয়ে মূলত
আজকের ইসলামিক রেজিম আসলো, আই মিন যেটাকে মানে শুরুটা আপনি বলছেন 79 থেকে এখন 20 আজকের যে ক্রাইসিস এটা মূলত সেখান থেকে শুরু হয়েছে। কারণ হচ্ছে আমেরিকা ইরান ছাড়তে বাধ্য হয়েছে, তখন তাদেরকে এখান থেকে লিটারালি তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে আমেরিকার একটা ক্ষোভ এখানে অলওয়েজ আছে যে ইরানকে সে কীভাবে নিবে। দেন যে রেজিমে সে এখানে ক্ষমতায় বসলো, অনেক সরকার পরিবর্তন হয়েছে, কেউই কি আসলে এটাকে পজিটিভ ভাবে ইরানে নিতে খুব পারে? বেশি সরকার পরিবর্তন না, হয়নি। আমেরিকাতে পরিবর্তন হয়েছে, কিন্তু আমেরিকার যত সরকারি পরিবর্তন হোক তাদের যে ফরেন পলিসি এটা কিন্তু অলওয়েজ একটা, এটা কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না। এটা মিডল ইস্টে কোন পলিসি চলবে, কিভাবে চলবে, এটা সেম থাকে। বাট প্রেসিডেন্ট আসে, প্রেসিডেন্ট চায়, এটা চেঞ্জ হয় না। ঠিক আছে? তো ইরানে যে ইসলামিক রিপাবলিক ইরান প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হওয়ার পর থেকে তারা মূলত প্রথম শত্রু হিসেবে নিয়েছে হচ্ছে আমেরিকাকে, এবং তাদের দ্বিতীয় শত্রু তারা গ্রহণ করেছে হচ্ছে ইসরায়েলকে। হ্যাঁ, ইসরায়েলের সাথে তার আগে তাদের কিন্তু বেশ ভালো সম্পর্ক ছিল, যখন শাহ পেহলভি ছিলেন তখন থেকে বেশ ভালো সম্পর্ক ছিল। বাট এটা 79-এ এসে কমপ্লিটলি হচ্ছে ডিস্ট্রয়েড হয়ে গেছে। তারপর থেকে মূলত এই ক্রাইসিসের সূত্রপাত হতে থাকে। আমেরিকার শত্রু, আমেরিকাকে আমার মোকাবেলা করতে হবে। গত 40-45 বছর ধরে ইরান মূলত এই প্ল্যান করে যাচ্ছে যে কিভাবে আমেরিকাকে সে মোকাবেলা করবে। কারণ হচ্ছে আমেরিকা একটা ম্যাসিভ পাওয়ার, মানে তার সাথে পাল্লা দেওয়ার মতো ওয়ার্ল্ডের পাওয়ারের লেভেলটা খুবই ছোট অন্যরার। সো বাকিরা পাওয়ারের সাথে পাল্লা দিতে পারছে না। এখন ইরানকে মানে এই প্ল্যান করতে হয়েছে যে তাকে যদি আমি কমপ্লিটলি ধরতে যাই, তাহলে আমি তার সাথে হচ্ছে ওয়েপন এবং ইকোনমি, এই দুইটাতে আমি পারবো না। সো আপনি যেহেতু হিস্ট্রিক্যাল পার্টটাতে আসলেনি, আমি হিস্ট্রি নিয়ে আরও অনেক কিছু জানতে চাই আসলে। মানে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকের যুদ্ধ তো আর একদিনে হয়ে যায় না। সেখানে তার পেছনে অনেক গল্প থাকে, অনেক ইতিহাস থাকে, অনেক ক্ষোভ থাকে, না পাওয়া থাকে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। দর্শক, এখন শুরুতে একটা বিরতি নিব, তারপর আবার আসবো। এখন শোনাতে আছি সুমন কায়েস ভাই আছে। ভাই, আপনার কাছ থেকে হিস্ট্রি পার্টটা শুনছিলাম, আমার খুব ইন্টারেস্টিং লাগছিল আসলেই। মানে আপনি 79-এর কথা বলছিলেন, আমরা এখন 26-এ আছি, এবং অকল্পনীয় পুরো বিষয়টা যে আমরা আজকে যুদ্ধ করছি। এই যুদ্ধটা তো একদিনে হয় না, এই যুদ্ধের পিছনে কারো না কারো তো ক্ষোভ আছে। সেই ক্ষোভের জায়গা থেকে কি আসলে আমেরিকার ক্ষোভটা কি অনেক বেশি কিনা? আমেরিকার ক্ষোভ বেশি মূলত হচ্ছে তার এম্পায়ারের উপর আঘাত হচ্ছে, জাস্ট এই কারণে তার ক্ষোভ, অন্য কোনো কারণ নেই। কারণ ইরানিয়ানরা গিয়ে আমেরিকাতে কোনোদিন অ্যাটাক করেনি এবং করার মতো ক্যাপাসিটি ওদের নেই। বাট ইরানের ক্ষোভটা আমেরিকার উপর খুব ডিফিকাল্ট, এটা খুব ডিফারেন্ট হচ্ছে ইরানের উপর তাদের এম্পায়ার বেসড হ্যামারিং হয়েছে দীর্ঘ বছর। ঠিক আছে, ইরানিয়ানদের দমিয়ে রাখা হয়েছে, তাদের যে মিনারেল রিসোর্স রয়েছে সেগুলোকে এক্সট্রাক্ট করে আমেরিকা এবং ইউকে, সেই সময় কিন্তু ইউকে সুপার পাওয়ার ছিল, তাদেরকে তাদেরই এক্সট্রাক্ট করে মিনারেল রিসোর্স নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে ঠকানো হয়েছিল। সো ইরানিয়ানদের ক্ষোভটা আমেরিকার উপর সেই জন্য অনেক বেশি, এবং সেখান থেকে তারা প্ল্যান করেছে যে, যেটা আমি বললাম যে আপনি মিলিটারি ইকোনমি দুইটা দিয়ে ওদের সাথে পারবেন না, সো আপনাকে অ্যাসিমেট্রিকে যেতে হবে। অ্যাসিমেট্রিক ব্যাপারটা ঠিক এরকম ছিল যে যখন আমি তার সাথে ইকোনমি এবং মিলিটারিতে পারছি না, আমি হচ্ছে চিপ অন্য কিছু খুঁজে বের করবো যেটা দিয়ে আমি তাকে গায়েল করতে পারি এবং খুব সিরিয়াস গায়েল করতে পারি। এটা বোঝার জন্য সবচেয়ে সহজ হচ্ছে এই ওয়ারের দিকে যদি তাকান, তাহলে ইরান আমেরিকার সবচেয়ে মোস্ট ক্রিটিক্যাল যে অ্যাসেটগুলোকে সে ডিস্ট্রয় করেছে সেগুলো শাহেদ 136 ড্রোন দিয়ে করেছে। ড্রোন হামলা, হ্যাঁ, সেটা হচ্ছে কত 20-50 হাজার টাকার একটা ডলারের একটা ড্রোন, যেটা ডিস্ট্রয় করে দিয়েছে ধরেন মিডল ইস্টে আমেরিকান 5th নেভাল বেজের সবচেয়ে বড় যে রেডারটা তারা স্থাপন করেছে। ওয়ার্ল্ডে মাত্র 6টা আছে, সেই 6টার একটা মিডল ইস্টে ছিল, যেটা ইয়েতে ছিল কাতারের সেই রেডার ওরা ডিস্ট্রয় করেছে অনলি ড্রোন দিয়ে। আপনি জাস্ট আগে আন্দাজ করেন অ্যাসিমেট্রিক টেকটি ওরা কীভাবে ব্যবহার করেছে। আপনার মিলিয়ন ডলারের অ্যাসেট আপনার ধ্বংস করেছে ওরা উইদিন $1000 ড্রোন দিয়ে। দ্যাটস দ্য অ্যাসিমেট্রিক ওরা কীভাবে প্ল্যান করেছে। এবং ওরা এটা প্ল্যান করেছে কিন্তু এই যে আমি বললাম 79 থেকে শুরু হয়েছে। শাহ রেজিম যারা আসছে, মানে মূলত হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, এবং তার মাস্টার প্ল্যান থেকে এটা ডে বাই ডে তার উত্তরসূরি যারা আছেন তারা এটাকে ক্যারি অন করেছেন, এবং আজকের দিন পর্যন্ত এটা এভাবে চলছে। এবং ইরান তার মিসাইল প্রোগ্রাম সেই 80-তে নিয়েছে। 80-র পর থেকে মিসাইল প্রোগ্রাম শুরু হতে হতে এটা 2000-এ এসে তারা হচ্ছে কিছুটা আধুনিক করেছে, এবং ড্রোনে তারা ঢুকেছে মূলত হচ্ছে লেট 2010। যুদ্ধের মধ্যে কিন্তু প্রযুক্তির যে ব্যবহারটা, সিরিয়াস প্রযুক্তির ব্যবহার, মানে এটাকে আপনি কোনোভাবে ছোট করার দেখার জায়গাই নেই। মানে আপনি যদি প্রযুক্তিকে ছোট করেন আপনি যুদ্ধে টিকবেন না, সহজ ভাষা। ঠিক আছে, এখন যুদ্ধ চলে গেছে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, স্যাটেলাইট সিগন্যালিং সিস্টেম, ডেটা ইন্টেলিজেন্স, ডেটা সিঙ্কিং, এগুলোর মধ্যে চলে গেছে। এবং আমরা প্রযুক্তির ভালো দিক বলবো না খারাপ দিক বলবো, এটা ডেফিনেটলি প্রযুক্তির ভালো দিক। মানে যদি আপনি
মানে অ্যাজ এ কান্ট্রি হিসেবে সেফটি সিকিউরিটির কথা চিন্তা করেন, এটা অবশ্যই প্রযুক্তির ভালো দিক। বাট যদি হিউম্যান লস্টের কথা চিন্তা করেন, লাইক গাজার দিকে তাকান, আপনি লেবাননের দিকে তাকান, ইরানের দিকে তাকান, যেভাবে মানুষ হত্যা করা হয়েছে সেটা হিরোশিমা নাগাসাকির চেয়েও বেশি। এই পরিমাণ মানুষ সেখানে হত্যা হয়নি। এটা এখনও মানে ভেরিফাইড নিউজে নেওয়া সম্ভব হয়নি, কারণ হচ্ছে ইরান কখনো স্বীকার করেনি, চায়নাও কখনো বলেনি। তারা মূলত হচ্ছে একটা ড্রোন স্যাটেলাইট তারা অ্যাকোয়ার করেছে, এবং সেটা দিয়ে মূলত আজকের আমেরিকান যতগুলো অ্যাসেট, মানে 13টা বেজ এবং থাউজেন্ডস অফ অ্যাসেটস তারা ডিস্ট্রয় করেছে এন্টায়ার মিডল ইস্টে। এবং এটা ছিল মূল ব্যাকবোন, যেটা দিয়ে মূলত আজকের ওয়ারে ইরান মূলত আপার হ্যান্ডে আছে, ইউএস একটু পেছনে চলে গেছে বা বিপদমুখী অবস্থানে আছে। আপনি ওয়ার্ল্ডের কোথাও কোনো ইতিহাসে খুঁজে পাবেন না 2টা নিউক্লিয়ার পাওয়ারকে একটা মানে কনভেনশনাল মিলিটারি পাওয়ার এই পরিমাণ ডিস্ট্রয় করেছে। অতীতের ইতিহাসে নাই, এবং গত 50-100 বছরের ইতিহাসে এটা খুঁজে পাবেন না। সো এটা হয়েছে। ভাই, আপনি চাইনিজদের কথা বলে বা চায়নার কথা বলে একটা জিনিস আমি একটু রিলেট করতে পারছি, এবং এইটা আমি ভেবেছিলাম আপনাকে প্রশ্নটা করবো। নেগোসিয়েশন টেবিলে তো এক ধরনের নেগোসিয়েশন হচ্ছে কিংবা হয়তো নেগোসিয়েশন শেষ পর্যন্ত হচ্ছে না বলে যুদ্ধ চলছে, বা কাউকেই রাজি করানো যাচ্ছে না। যেমন আমরা একটা নিউজ দেখেছিলাম যে এরকম তেল কিনতে ইরানি রিয়েল দিয়ে কিনতে চাচ্ছে। আসলে কিছুদিন আগে বলা হয়েছে যে ইরানি রিয়েল দিয়ে তেল কেনা হবে। এই কনসেপ্টটা কেন আসলো? এটা কি কোনোভাবে ওদেরকে ডাউন করার জন্য? মূলত হচ্ছে ইরান তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে মুক্তি চাচ্ছে, সহজ ভাষায় যদি বলি। এই ওয়ারের মাধ্যমে সে তার 2টা জিনিস অ্যাচিভ করতে চাচ্ছে। একটা হচ্ছে মূলত সে মিলিটারিলি আপার হ্যান্ড, এটা দুনিয়াকে দেখালো, এবং সে নিজের সভরেন্টি রক্ষা করার জন্য ফুললি ক্যাপাবল, এটা দুনিয়াকে প্রমাণ করাচ্ছে। দ্বিতীয়ত, সে ফাইন্যান্সিয়ালি মুক্তি চাচ্ছে দুনিয়ার কাছে, মানে সারা ওয়ার্ল্ডের কাছেই। কিভাবে? ইরানের যে রিয়াল রয়েছে সেটা ওয়ান অফ দ্য পুরেস্ট কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড। এটা মূলত যদি আপনি এভাবে চিন্তা করেন, $1 এগেনস্টে 1.5 মিলিয়ন রিয়াল ব্যবহার করেও আপনি হচ্ছে আসলে কিনতে পারবেন না, মানে এতটাই ভ্যালুলেস। সো ইরান চাচ্ছে তার কারেন্সিটাকে শক্তিশালী করে নিতে, এবং সেই কারেন্সিকে যদি শক্তিশালী করতে হয়, যে হরমুজ স্টেটে যে টোল সে ধার্য করেছে, প্রথম দিকে সে বলেছে যে সে এটা ইউয়ানে নেবে, US ডলার বাদ দিয়ে নেবে, এবার অন্য কোনো কারেন্সি হতে পারে। বাট ইদানিং এসে সে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে সে অনলি ইরানিয়ান রিয়াল ছাড়া কোনো কারেন্সি অ্যাকসেপ্ট করবে না। তো যখন হচ্ছে ইরানের মানে রিয়ালের চাহিদা অনেক বেড়ে যাবে, দুনিয়া যখন এটা কিনতে শুরু করবে, মানে বাইরের মানুষ যখন এটা কিনতে শুরু করবে, তখন এটা ডিমান্ড বেড়ে যাবে। ডলারের ভ্যালুকে যদি আপনি ডিভ্যালুজ করতে যান, তাহলে ডিফারেন্ট কোনো কারেন্সিকে আপনি তুলে আনতে হবে। সো এখানে ওয়ার্ল্ডে কয়েকটা কারেন্সি অলরেডি ডেভেলপ, যেমন আপনি ইউরো সেকেন্ড বিগেস্ট শেয়ার হচ্ছে ওয়ার্ল্ডের ট্রেজারি, বা আপনি যেভাবেই দেখেন। দেন হচ্ছে জাপানিজ ইউয়ান, চাইনিজ ইউয়ান, অ্যান্ড অন্য কোনো কারেন্সি আসতে পারে ইন ফিউচারে, এগুলোর হচ্ছে মার্কেট শেয়ার বেশি। এখন US ডলারকে যদি আপনি ডিস্ট্রয় করতে চান, তাহলে অল্টারনেটিভ কোনো একটা কারেন্সিকে মানে স্টেপ আপ করতে হবে। সেটা যদি স্টেপ আপ করেন, তাহলে US ডলারের ভ্যালুলেস হবে। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে জানতে চাই, যেহেতু মানে যুদ্ধ পরিস্থিতির কথা বললে এগুলো আসে। কিন্তু এখন শোনাতে এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরাও একটু দম নিই, তারপর আসবো। আবারও ফিরলাম এখন শোনাতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কথা বলছিলাম। আসলে যুদ্ধের কথা বলতে গেলে আমরা কিন্তু জানি, বা এইসব যুদ্ধে দেখা যায় যে বিভিন্ন রকম বিলিয়নিয়ার্স কিংবা ক্যাপিটালিস্ট আমরা যাদেরকে বলি, তাদের বিভিন্ন রকম রোল থাকে, মানে নেপথ্যে তাদের নাম শোনা যায়। যেমন এখনও কিন্তু আমরা যদি ইলন মাস্কের কথা বলতে পারি, মার্ক জাকারবার্গের কথা বলতে পারি, আমরা বিল গেটসের কথা তো শুনি। তো সেই জায়গা থেকে এদের কি আসলে এই যুদ্ধের ক্ষেত্রে কোনো তারা কি আসলে কোনো ভূমিকায় আছে কি না? স্ট্রংলি আছে, এবং বেশ কয়েকটা ভূমিকায় আছে। আপনি যখন যুদ্ধের দিকে তাকাবেন, তখন যুদ্ধের সাথে বেশ অনেকগুলো বিজনেস জড়িত। এই যুদ্ধের দিকে যদি তাকান, তাহলে সবচেয়ে বড় ব্যবসা মূলত তেল, তারপরে হচ্ছে ওয়েপনের ইন্ডাস্ট্রি, দেন হচ্ছে ইন্টারনেট ইন্ডাস্ট্রি, লাইক এই কয়েকটাই আপনি সবচেয়ে সিরিয়াসলি দেখতে পারেন। অ্যান্ড জ্বালানির ক্ষেত্রটা মানে ম্যাসিভলি জড়িত। সো আমেরিকান এবং ওয়েস্টার্ন যতগুলো ওয়েল কোম্পানি আছে, আপনি এক্সন মোবিল থেকে শুরু করে BP এমন যতগুলো দেখতে পান, তারা সবাই মূলত এখানে ফুলে ফেপে উঠছে। আপনি যত যুদ্ধ দেখছেন, 60 ব্যারেলের তেল মূলত এখন 112, 120 বা 99 এই লেভেলে সেল হচ্ছে। আন্ডারহুডে এটার দাম আরও অনেক বেশি হতে পারে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যখন ওয়ারের দিকে তাকাবেন, তখন মূলত হচ্ছে সবচেয়ে বড় বিজনেস ওয়েপন ইন্ডাস্ট্রি। ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীর ওয়েপন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় শেয়ারটা মূলত আমেরিকা। সো আমেরিকার দিকে যখন আপনি তাকাবেন, তখন নট অনলি আমেরিকান গভর্নমেন্ট, দ্যার ইজ এ ক্যাপিটালিস্ট, অল দ্য ক্যাপিটালিস্ট হিয়ার, এবং এই ক্যাপিটালিস্টটা মূলত এন্টায়ার ওয়েপনের সিস্টেমটাকে মেনটেন করে। সো তারা সেখানে কিন্তু অনেক পরিমাণ অর্থ বানাচ্ছে। একটা জিনিস বলে রাখি, ডোনাল্ড ট্রাম্প নিজে একটা ক্যাপিটালিস্ট, এবং আপনি দেখবেন সে যখনই কথা বলে, সে বলে যে উইল মেক এ লট অফ মানি। ঠিক আছে, ঠিকভাবে বলে, কারণ
যুদ্ধ তার টাকা বানাচ্ছে, ঠিক আছে, নাম্বার 2। মানে নাম্বার 3, আপনি যেখানে আরেকটা জিনিস দেখবেন যে ইন্টারনেট ওয়ার্ল্ডে কিন্তু একটা বড় পার্ট, আচ্ছা এই ইন্টারনেট পার্টের অন্যতম বড় ব্যবসায়ী মূলত হচ্ছে ইলন মাস্ক। কি সেটা? স্টারলিংক। ইউক্রেন ওয়ারের এন্টায়ার পার্ট জুড়ে মূলত হচ্ছে স্টারলিংক সেই ব্যবসাটা মানে চালাচ্ছে। বাংলায় আমরা বলি না যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, ওনাদের ক্ষেত্রে এইরকমই কিন্তু, কিংবা যুদ্ধের ক্ষেত্রেও যে আসলে কারো ভালো হবে কারো ক্ষতি হবে, এরকম যে ক্যাপিটালিস্টদের কিন্তু ভালোই হচ্ছে, তাদের ব্যবসা তো অনেক বেশি ভালো আছে এবং তাদের সেভাবেই চলছে। তারা জানে নিউক্লিয়ার অ্যাটাক হবে কিনা দুনিয়ার কোনো প্রান্তে, এবং পৃথিবীর কোনো প্রান্তে যদি নিউক্লিয়ার ব্রেকআউট হয় তাহলে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি কী হবে, ঠিক আছে, এটা তারা খুব ভালোভাবে জানে এবং তারা এটার জন্য ওয়েল প্রিপেয়ার্ড। আপনি যখন ইলন মাস্কের দিকে তাকাবেন, মার্ক জাকারবার্গের দিকে তাকাবেন, দেখবেন যে তারা সবাই নিজের জন্য করে একটা করে আইল্যান্ড কিনছে দুনিয়ার কোনো প্রান্তে, অথবা বাংকার তৈরি করে রাখছে। এর রিজন হচ্ছে যখনই নিউক্লিয়ার কোনো ব্রেকআউট হবে তারা নিজেদের ওই বাংকারে পালাবে, এবং এইটা তাদের সেফটি সিকিউরিটির জায়গা। এবং তারা ওয়ার্ল্ডকে এতটাই ভালোভাবে প্রেডিক্ট করছে যে আগামীর ধরেন যে 20, 50, 10 বছর পরেও যদি কোনো দিন হয়, তারা নিজেদের সেফটির জায়গা তৈরি করে ফেলেছে অলরেডি, এবং সেটাই হচ্ছে। অ্যান্ড বাংকার যে সেফটি দেয় দুনিয়াকে, সেটার বেস্ট এক্সাম্পল হচ্ছে ইরান। মাউন্টেনিয়াস রিজনে তারা মূলত বিশাল বাংকার তৈরি করেছে, এবং কোনো বাংকারের ডেপথ হচ্ছে প্রায় 300 মিটার নিচে, যেটা আমেরিকান বাংকার বুস্টার পর্যন্ত রিস্ক করতে পারে না। সেখানে তারা তাদের নিজেদের ওয়েপন প্রস্তুত করে যাচ্ছে, ইন্ডাস্ট্রি তৈরি করেছে সেখানে, দেন হচ্ছে স্টোরেজ তৈরি করেছে, মিসাইলগুলোকে লঞ্চ করার জন্য অটোমেটেড সিস্টেম তারা সেখান থেকে তৈরি করে নিয়েছে। সো বাংকার হচ্ছে একটা বিশাল সিকিউরিটি দিচ্ছে, যখন নিউক্লিয়ার ডাইজেস্টার তৈরি হবে, অন্য কোনো ডাইজেস্টার তৈরি হবে, তারা সেটাকে খুব ভালোভাবে তৈরি করেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই যে বিলিয়নিয়াররা বাংকার তৈরি করছে, মিলিটারি বাংকার তৈরি করছে সারা ওয়ার্ল্ডে, এবং বাংকার তাদেরকে আসলে সেফটি দিচ্ছে, এবং এই কারণেই এভাবে তৈরি হচ্ছে। এই যুদ্ধের শেষ কোথায় আসলে, কিংবা এই পৃথিবীতে এরকম মারামারি হানাহানি, একটা নিজেদের আধিপত্যের লড়াই, অধিকারের লড়াই, এক পক্ষের থাকে আধিপত্যের লড়াই, এক পক্ষের থাকে অধিকারের লড়াই, যে যার জায়গা থেকে হয়তো ঠিক থাকে, কিন্তু আসলে এটা শেষ কোথায়? এটার এক কথায় যদি বলি, এটা আসলে দুনিয়াতে শেষ নাই। কারণ হচ্ছে আমরা হিস্ট্রির দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই ধরনের ওয়ার নতুন নয়। এটা 1000 ইয়ার্স আগেও হয়েছে, 1000 ইয়ার্স পরেও হচ্ছে, এবং মিডো টাইমে আমরা যখন দেখছি তখনও হয়েছে। আপনি 1956-এর দিকে তাকান, তখন হচ্ছে ওয়ার হয়েছিল সুয়েজ খাল নিয়ে, আজকে যে সুয়েজ কানাল, সেটা নিয়ে ওয়ার হয়েছিল, এবং সেই ওয়ারের লিড করেছিল হচ্ছে ইউকে অ্যান্ড ফ্রান্স। সো ইউকে ফ্রান্স তখন হচ্ছে লিড রুলে ছিল, তারা হচ্ছে ইজিপ্টের সাথে লড়াই করেছিল, যে ইজিপ্টের হিউম্যান সিভিলাইজেশনের রেকর্ড হচ্ছে প্রায় 5 to 6,000 ইয়ার্স, তাদের সাথে লড়াই করেছে। সেই লড়াই করতে এসে ইউকে তার এম্পায়ার হারিয়েছে, এবং ফ্রান্স তার এখান থেকে সেকেন্ডারি এম্পায়ারে পরিণত হয়েছে, এবং সেও লেজ ঘুরাতে বাধ্য হয়েছে। সো আমেরিকা সেখানে এম্পায়ার বিল্ড করেছে, একদল এম্পায়ার হারাচ্ছে, একদল এম্পায়ার বিল্ড করেছে, কিন্তু হিউম্যান ক্যাজুয়ালিটি কিন্তু ও জায়গায় হয়েছে। তো ওটার পরে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা দেখলাম যে সারা ওয়ার্ল্ডে ছোটো ছোটো ওয়ার হয়েছে, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো বড় আকারের কোনো ওয়ার হয়নি। এবং পার্মানেন্ট যে আমরা যেটা বলছি যে সলিউশন বা স্টপিং পয়েন্ট, এটা আসলে তৈরি হয়নি। কিছুটা শান্তিপূর্ণ অবস্থানের দিকে পৃথিবী গিয়েছে, এবং আমেরিকান এম্পায়ারের ডাউনফলের টাইম আসছে। এখনও আমরা দেখছি একটা হচ্ছে হত্যাযজ্ঞ চলছে, সেটা হচ্ছে পার্সিয়ান গলফ হরমুজ স্ট্রেটকে কেন্দ্র করে, এবং ওদিকে লেবানন নিয়ে হচ্ছে। তো এখানেও কিন্তু হিউম্যান ক্যাজুয়ালিটি মেইন ম্যাটার হচ্ছে, এবং এম্পায়ার ডাউনফলের দিকে যাচ্ছে, আরেকটা এম্পায়ার রাইজ করছে, এবং সেই এম্পায়ারটা কি? মাল্টিপোলার ওয়ার্ল্ড। এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে কে আছে? আমাদের যদি তাকায় আমরা তাহলে দেখতে পাবো যে চায়না আপার হ্যান্ডে আছে, দেন রাশিয়া আছে, আর তার সাথে এন্টায়ার ব্রিক্স এলাই আছে। সেই ব্রিক্স এলাই ইন্ডিয়া আছে, সাউথ আফ্রিকা আছে, ইরান আছে, ব্রাজিল আছে, এই কান্ট্রিগুলো আছে। সো এটা হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ডকে মানে এখন দেখা যাচ্ছে যে সে উদীয়মান। এভাবে হয়তো এই এম্পায়ার বা মাল্টিপোলার ওয়ার্ল্ডটা যখন পুরোপুরি রাইজ হয়ে যাবে, আমরা হয়তো একটু স্থিতিশীল পরিস্থিতি কিছুদিনের জন্য হয়তো দেখতেও পারি, কিন্তু আমার মনে হয় না যে ফাইনালি এটার কোনো সলিউশন হচ্ছে। এর আসলে কোথাও শেষ নেই। না। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকেও, আর অডিয়েন্সদেরকেও ধন্যবাদ যারা দেখছেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখন শোনা থেকে।